আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর পচন নয়, তরতাজা বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সংস্কার শেষে নির্বাচনে উপদেষ্টা পরিষদের বৈঠকে রিজওয়ানা হাসান। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান রেখে সংবিধান সংশোধনের পক্ষে অ্যাটর্নি জেনারেল। ভারসাম্য চান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা। নির্বাচন কমিশন ও দুদকের পুনর্গঠনের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার বললেন 2 কমিটির প্রধান। সংস্কারের রূপরেখাকে স্বাগত জানালো বিএনপি। এবং রাজধানীর প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উচ্ছেদে পুলিশের অভিযান শুরু। দ্রুত বন্ধ না করে যানজট ও দুর্ঘটনা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর পচন নয়, সুস্থ সবল জাতি ও তরতাজা বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সামনে দেশ গঠনের যে সুযোগ এসেছে সবাইকে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এ সময় সামাজিক ব্যবসা করার পরামর্শও দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আপেল মাহমুদের রিপোর্ট। দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ এ খাতে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পণ্য উৎপাদন ও আমদানি রপ্তানির বিভিন্ন দিক তুলে ধরেন ব্যবসায়ী ও উপদেষ্টারা। সবচেয়ে বড় যেটা আস্থাটা ফিরিয়ে আনা, ব্যাংকিং সেক্টরের জন্য আপনারা বলছেন আস্থা, সেটা বাংলাদেশ ব্যাংক এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি এটাকে আস্থাতে ফিরিয়ে আনা। কিছু অসৎ ব্যবসায়ী, অসৎ চর্চা এবং আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে। আমি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসৎ ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। ব্যবসা ক্ষেত্রে সংস্কার একা সরকারের উপর ছেড়ে না দিয়ে নিজ নিজ জায়গা থেকে করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেলাম। আমি শুধু এই কথাটা জোর দেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে সামাজিক ব্যবসা শুরু করার পরামর্শ দেন তিনি। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে, কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না। এটি বিশুদ্ধ ব্যবসা। অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই, এই ব্যবসাতে আমি মুনাফা চাই না। আমি বিনিয়োগ করি, আমি আমার টাকা ফেরত নিয়ে আসতে পারি, কিন্তু সে নিজের টাকা নিজে চলবে। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার শেষে নির্বাচনের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিদ্যুৎ খাতে দেনা পাওনার সমন্বয় করে 2-3 সপ্তাহের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান করা হবে। শিল্প খাতে শ্রমিক অসন্তোষের পেছনে বিদেশি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের সহযোগিতার জন্য শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে এর সেক্রেটারি করা হয়েছে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমানকে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ মাহমুদ সাংবাদিকদের সাথে কথা বলেন। এতে বিদ্যুৎ সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়। কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে, সেই ভোগান্তি যাতে মিটে যায়, যে আমরা চেষ্টা করব 2-3 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে।
বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থ বেসরকারি ব্যাংকে আটকে আছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় তা ছাড় করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদে। বাংলাদেশ ব্যাংক যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে, যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না, তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। জুলাই আন্দোলনকে ঘিরে গণহত্যা, নিপীড়ন ও নির্যাতনের বিচার নিশ্চিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে, সেইগুলো তো প্রক্রিয়া পরের ব্যাপার। যখন আইনি প্রসেসটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শিল্প খাতে শ্রমিক অসন্তোষের পেছনে বিদেশি ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে, যেটা আসলে আমাদেরকে ওইদিকেই ইঙ্গিত করে। প্রায় 15 থেকে 20% অর্ডার ক্যান্সেল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট দেশের বায়াররাই সেই অর্ডারগুলো নেওয়ার জন্য লবিং করছেন, উঠে পড়ে লেগেছেন। 6টি পূর্ণাঙ্গ কমিশন গঠনের পর 3 মাসের মধ্যে তাদের রিপোর্ট পাওয়া যাবে বলে জানান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান রেখে একছত্র ক্ষমতার পথ বন্ধ করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মিয়া। সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধান পুনর্লিখন ও সংশোধনের এখতিয়ার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান পুনর্লিখন করলে প্রশ্নের মুখে পড়তে পারে বর্তমান সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মাসপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, জনসাধারণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই এ সংস্কারে হাত দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা চাই বিচার বিভাগ প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুক, বিচার বিভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়াক। এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আমার ব্যক্তিগত মত, নট অ্যাটর্নি জেনারেল হিসেবে, 70 অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন নকিব মোহাম্মদ নসরুল্লাহ মনে করেন, সংবিধান পুনর্লিখন না করে গণতন্ত্র বিরোধী অনুচ্ছেদগুলো সংশোধন করা প্রয়োজন। উচ্চ আদালতের মাধ্যমে সংশোধিত সংবিধানের বৈধতা নেওয়া যেতে পারে বলেও মনে করেন তিনি। রিরাইট করার যে কথাটা, এই রিরাইট করার কথা বর্তমান এই ইন্টারিম রেজিমের দ্বারা করা একটা চ্যালেঞ্জিং, অনেকগুলো প্রশ্নের অবতারণা হবে, এটা করতে পারে কিনা। ইনস্টিটিউশনে একটা জিনিস দেখেছি যে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ করা হলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই এই পরিবর্তনটা সাধিত হয়েছে। যদি আমরা মামলার মাধ্যমে করি তাহলে দেখা যাচ্ছে যে আর পার্লামেন্টের, পরবর্তী পার্লামেন্টের অ্যাপ্রুভালেরও কি হবে না, দরকার হবে না। এটা আমরা, কারণ এখানে যে পরিবর্তনটা, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এটা টার্নস এ ল, পার্ট অফ ল। নতুন সংশোধিত সংবিধানের প্রস্তাবনায় 71-এর শহীদদের পাশাপাশি 2024-এ ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও মনে করেন এ আইন শিক্ষাবিদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক সম্মতির ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনে বর্তমান আইনের পরিবর্তন চেয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। অন্যদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানে মর্যাদা দিয়ে দুর্নীতি দমন কমিশনকে ক্ষমতার প্রভাব মুক্ত রাখার পক্ষে আরেক সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতিখারুজ্জামান। তবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না হলে এসব সংস্কার দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীর্ঘদিন নির্বাচন ইস্যুতে নানা দাবি দাওয়া নিয়ে সরব সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবার নিজেই দায়িত্ব পেলেন নির্বাচন কমিশন সংস্কারের। এখনো আনুষ্ঠানিক দায়িত্ব না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী আইন সংস্কার নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশন যে একটা নিয়োগ আইন আছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা পরিবর্তন করতে হবে। যে আইন আছে এটা তো আগের প্রজ্ঞাপনটাকে আইন হিসাবে সংসদে পাশ করেছে এবং সাথে একটা ইনডেমনিটি ক্লজ, দায় মুক্তির বিধান যুক্ত করেছে। এই আইনটা একটা সম্মতির ভিত্তিতে হওয়া দরকার। আমাদের রাজনৈতিক সমঝোতার
অংশ হওয়া দরকার। তার মতে অগ্রহণযোগ্য নির্বাচন বন্ধে অতীতে ক্ষমতার সঠিক ব্যবহার করেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা করলে অগ্রহণযোগ্য নির্বাচন সেটা বন্ধ করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের। বলেন, দুদককে ক্ষমতার প্রভাব মুক্ত রাখাই বড় চ্যালেঞ্জ। যে প্রতিষ্ঠানটি স্বাধীন নিরপেক্ষ হওয়ার কথা ছিল সেটি পরবর্তীতে এই দীর্ঘ ইতিমধ্যে আবার সরকারের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠান হয়ে গেছে। দুদকের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা যেন সাংবিধানিক হয় সেটি কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। প্রথম থেকে এটা হওয়ার কথা ছিল। একটি প্রস্তাব আমাদের দীর্ঘদিনই ছিল, দুদকের নিজস্ব একটা প্রসিকিউশন ইউনিট থাকার প্রয়োজন। এই দুই সংস্কার কমিটির প্রধানই মনে করেন, কেবল এসব প্রতিষ্ঠানই নয়, দরকার রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কারেরও। সংস্কার করা যাবে, এগুলো আইনের বইতে, তারপরে কিংবা বিভিন্ন রকম বিধিবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু এগুলো কার্যকর হবে না যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসে। দুদক আমরা যদি একটা আদর্শ দুদকও পেয়ে যাই হাইপোথেটিক্যালি, তাহলেও কিন্তু বাংলাদেশের মতো দেশে, পৃথিবীর সব দেশের মতোই দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ পর্যন্ত না যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবেন, যারা আমলাতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকবেন, তাদের মধ্যে এই মানসিকতা সৃষ্টি না হয় যে আমাদের যে দুর্নীতি, আমাদের যে ছাত্র জনতার মূল চেতনা যে দুর্নীতি যেই করুক না কেন, তার পরিচয় অবস্থান যাই থাকুক না কেন, তাকে বিচার আনতে হবে। 1 অক্টোবর থেকে কাজ শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের 6টি সংস্কার কমিটির কাজ। সময় বেঁধে দেওয়া হয়েছে 3 মাস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে ঘোষিত সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশিত নির্বাচন দেবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সংস্কারের রূপরেখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল। দ্রুত সংস্কারের কাজ শেষ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ কি চায় তা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। বিজয়ের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং তিনি মোটামুটি ভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্য দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফখরুল বলেন, পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে, এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। বিএনপি মহাসচিব বলেন, বিজয়ের সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, তা নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতান্ত্রিক শক্তিগুলোকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ প্রশাসনের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার, তবে সচিবালয়ে কু হবার কথা
আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র ও রাজনীতির পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, যা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাইবার সিকিউরিটি সহ বিতর্কিত আইনগুলো বাতিল করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তথ্য উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেও স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম, নিশ্চিত হয়নি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা। ডিসির পদ না পেয়ে সচিবালয়ে নজিরবিহীন আন্দোলন করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। জনস্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখার অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনে, নেমেছে স্থবিরতা। এসব স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেবার কথা জানালেন ডাক ও তথ্য উপদেষ্টা। প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই। এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সমন্বয় কিংবা রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি চলছে, যা বিব্রত করছে সরকারকে। সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ এবং চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে। রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথেও কিন্তু আমরা কথা বলেছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে, আশ্বস্ত করেছে। পুলিশ প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সম্প্রতি অনলাইনে খবর ছড়িয়েছে উপদেষ্টার কোটায় নাহিদের বোন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়েছেন, তবে একে ভিত্তিহীন বলে জানান তিনি। আমি যখন হাসপাতালে ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। এটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা 2 ভাই, আসলে বোন নাই। তথ্য উপদেষ্টা বলেন, বাক স্বাধীনতা হরণ করে এমন কোনো বিতর্কিত আইন রাখবে না সরকার। সাংবাদিক সহ কারো বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উদ্দেশ্য প্রণোদিত ভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে এবং সাংবাদিকদের ক্ষেত্রে এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে। নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয়। তথ্য মন্ত্রণালয়ের বিতর্কিত প্রকল্পগুলোর তদন্ত ও 100 দিনের কাজের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। সংস্কার প্রস্তাবনা করেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মূলত আমরা কয়েকটি দর্শক, রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী আদ্দিন সজীবের কাছে। আদ্দিন, জঙ্গি আটকের যে বিষয়টা আমরা এখন জানতে পেরেছি, এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বিষয়টা হলো শাহরিন, মূলত বিকেলের পর থেকেই এই স্থানটিতে, বিশেষ করে এই যে বাসাটি দেখছেন আমার পেছনে, সেই বাসার আশপাশে সিটিটিসি অর্থাৎ কাউন্টার টেরোরিজম ইউনিটের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে তারা এখানে ব্যাপকভাবে এখন ঘিরে রেখেছে এবং তারপর থেকেই মূলত সন্ধ্যার আগেই এখানে যাদেরকে বেশ কিছুদিন ধরে ফলো করছিলেন আর কি, এই বোমা তৈরির কাজে যারা জড়িত, তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে তাদের এই বিষয়টি যেহেতু তারা ফলো করছিলেন, সে কারণে এরকম সন্দেহভাজন দুজনকে আটক করেছেন এবং আটক করার পরবর্তীতে তারা এই বাসায় আসেন এবং এই বাসায় তারা এখনো অবস্থান করছেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের যারা সদস্যরা রয়েছেন তারা এবং একই সঙ্গে মিরপুর শাহ আলী থানা পুলিশ সদস্যরাও এখানে আমরা অবস্থান করতে দেখছি। আমরা ভিতরে গিয়ে যেটা চিত্র দেখেছি, সেখানে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি দেখা গেছে এবং একই সঙ্গে সেখানে আটক একজন রয়েছে, অন্য একজন খুব সম্ভবত শাহ আলী থানায় রয়েছে, এমন একটা তথ্য আমরা জানতে পেরেছি। এখানে বিপুল সংখ্যক মানুষ যারা এই এলাকায় বসবাস করেন, তারাও নানা প্রয়োজনে এখানে এসে জড়ো হয়েছেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এখানকার কাউন্টার টেরোরিজম ইউনিট অর্থাৎ সিটিটিসির যে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। তারা এই বিষয়ে নিশ্চিতভাবে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন, আসলে তারা কারা হতে পারে,
কি কারণে কোন সংগঠনের সঙ্গে জড়িত কিংবা কোনো উদ্দেশ্য ছিল কিনা যেখানে নতুন সরকার গঠন হয়েছে তার ঠিক অল্প কিছু দিনের মাথায় এমন একটা ঘটনার চিত্র নিশ্চয়ই নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। সেসব প্রশ্নের উত্তর খুব শিগগিরই আমরা আপনাদেরকে জানাতে পারবো, কেননা কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এসব বিষয়ে। শাহরিন। জি আদিন, আপনি ওখানে থাকবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। মিরপুর থেকে জঙ্গি আটকের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিন সজীব। রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে দিতে শুরু করেছে পুলিশ। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এই অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এ সময় রাস্তায় চলাচল করা রিকশা আটক করে বাধা দেওয়া হয় চালকদের। দ্রুত এসব অটো রিকশা বন্ধ ও নীতিমালা না করলে রাজধানী যানজট ও দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ব্যাটারি রিকশা উঠে যাওয়ার এমন দৃশ্য কয়েকদিন ধরেই ভাইরাল, যা নিয়ে সমালোচনা চলছে সামাজিক ও গণমাধ্যম জুড়ে। শুধু নেট দুনিয়া নয়, অলিগলি থেকে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ এসব যান। রাজধানীর মগবাজার ও মৌচাকের ভিআইপি সড়কে নিষেধাজ্ঞা থাকার পরও ব্যাটারি রিকশা অবাধে চলতে থাকায় আতঙ্কিত যাত্রীরা। নিয়ম এসে ষোলো করে চালাই না, বেশি দূরে চালাইলে সমস্যা। তারা যেভাবে খুশি সেভাবে চালাইতেছে। তারপরে মনে করেন আপনি যাইতেছেন, মনে চাইছে ডাইনে বামে ঘুরাই দিতেছে। আর এদের তো গতি মনে করেন পারলে আমাদের সাথে প্রতিযোগিতা দিয়ে চালানোর চেষ্টা করে। ওরা রানিং অবস্থায় যে কোনো গাড়ি মারিয়া দেয় কিংবা লোকজন মারিয়া দেয়। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর মূল সড়কে চলা এসব অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। এই গাড়িগুলো আমরা ডাম্পিং করতেছি এবং আপনারা জেনে থাকবেন যে আমরা আজকেও এই যে মৌচাকের মোড়ে এবং মালিবাগ মোড়ে আমরা কয়েকটা গাড়ি ধরে রেখেছি। অবৈধ এসব অটোরিকশার চার্জ দেওয়ার বিশেষ বাণিজ্য রয়েছে বিভিন্ন গ্যারেজে। রিকশা প্রতি নেওয়া হচ্ছে 1200 টাকা করে। এভাবে কয়েক লাখ রিকশা থেকে আদায় করা হচ্ছে চার্জ ফি। সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে দেশে কিন্তু বিদ্যুতের চরম একটা সংকট চলছে এবং সেই বিদ্যুতের সংকটের একটা বড় কারণ কিন্তু এই অটোরিকশাগুলো, এবং এই অটোরিকশা চার্জ দেওয়ার ফলে কিন্তু এই বিদ্যুতের সংকটটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এসব অটোরিকশা রাজধানীর যানজটকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুরো সড়ক ব্যবস্থাপনায় আমি মনে করি একটা বড় ধস নেমেছে। এখান থেকে পরিত্রাণের জন্য আমি প্রথমেই যেভাবে দেখি যে আসলে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নীতিমালা লাগবে। এখনও পর্যন্ত আমরা একটা নীতিমালা তৈরি করতে পারিনি, এবং এই যে ব্যাটারিচালিত রিকশা এটাকে তো বিগত এক যুগে আমি বলবো ধীরে ধীরে ক্যান্সারের সেলের মতন কিন্তু পুরো বাংলাদেশে ছড়ে গেছে। নানা ধরনের যান ব্যস্ত সড়কে এলোমেলো চলায় রাজধানীর বেশিরভাগ পথই এখন যানজটে অবরুদ্ধ। শুধু ঢাকাতেই এসব রিকশা রয়েছে 5 লাখের বেশি। তার উৎপাতে নগরীতে গণপরিবহন এখন চলছে পায়ে হাঁটার গতিতে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যারা ব্যাংক লুটপাট করে দেশের অর্থনৈতিক ক্ষতি করেছে, ব্যাংকের সাথে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা ঠিক হবে না বলে মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স BAB। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন সংগঠনটির সভাপতি আব্দুল হাই সরকার। ব্যাংক খাতে সংস্কারে গঠিত টাস্ক ফোর্স যেন বিএনপির সঙ্গে মিলে কাজ করে সেই আহ্বান জানায় সংগঠনটি। আব্দুল হাই সরকার বলেন, সংস্কার চাইলে গঠিত টাস্ক ফোর্সকে কাজ করতে হবে ব্যাংকারদের নিয়েই। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যতটুকু সম্ভব FPCCI এর সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া প্রশাসক হাফিজুর রহমান। তিনি জানান, যতটুকু সংস্কারের সম্ভব হয় সেটা বাস্তবায়ন করে FPCCI কে পুনরায় গ্রহণযোগ্য অবস্থায় ফিরিয়ে আনা হবে। একই সাথে বেশ কিছু কাজ নির্ধারিত সময় শেষ করতে দ্রুত নানা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রশাসক। আন্তর্জাতিক সংবাদ।
মানুষের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভা কক্ষে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষার পর সাংবাদিকদের তিনি কথা জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিকিৎসকরা চেয়েছিলেন 30 জন প্রতিনিধি অংশ নেবেন বৈঠকে এবং এটির সরাসরি সম্প্রচার। প্রথম শর্ত মেনে নিলেও সরাসরি সম্প্রচারের ব্যাপারে আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা নিয়ে বৈঠকের লাইভ সম্প্রচার করা যায় না, তাই ভিডিও রেকর্ডিং করে তা প্রচার করার প্রস্তাব দেন তিনি। তাই জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেননি। তৃতীয়বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় রাজ্যের মানুষের কাছে ক্ষমাও চান মমতা। দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি নিয়ে একটি চিহ্নিত চক্র গভীর চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির পরিচালকরা। এছাড়া দেশের সব খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের সমন্বয়কারী সংস্থা দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কাল্প ঘিরেও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারা। রাজধানী মণিপুরি পাড়ায় চার্চ বিশপ মাইকেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। এ সময় সংগঠন দুটি চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফাদার তপন ডি রোজারিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি নির্মল রোজারিও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্যাটেক্স খেলার খবর। ভারত যতই শক্তিশালী হোক তাদেরও হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। মিরপুরে ভারত সিরিজ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচক হান্নান সরকার বলেন, কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় রেখে স্কোয়াড সাজিয়েছেন তারা। রিপোর্ট এস এম আশরাফের। মিরপুরে চলছে ভারত বধের প্রস্তুতি। সদ্যই পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে, যদিও নিজেদের মাটিতে ভয়ঙ্কর রোহিত শর্মার দল। নির্বাচক হান্নান সরকার বলেন, সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। স্কোয়াডে ইনজুরির কারণে এবার নেই শরীফুল ইসলাম, তার পরিবর্তে কেন জাকের আলী, তার ব্যাখ্যাও দিলেন হান্নান সরকার। আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট আর কানপুরে 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়ে তিনি বলেন, তাদের এই অর্জনে জাতি গর্বিত। এ সময় জাতিকে একত্রিত করতে খেলোয়াড়দের শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক খেলোয়াড় তার সাথে দেখা করতে পেরে খুশি। সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আর পচন নয়, তরতাজা বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সংস্কার শেষে নির্বাচনে উপদেষ্টা পরিষদের বৈঠকে রেজওয়ানা হাসান। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান রেখে সংবিধান সংশোধনের পক্ষে অ্যাটর্নি জেনারেল। ভারসাম্য চান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার। নির্বাচন কমিশন ও দুদকের পুনর্গঠনের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার বললেন 2 কমিটির প্রধান। সংস্কারের রূপরেখাকে স্বাগত জানালো বিএনপি।
এবং রাজধানীর প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উচ্ছেদে পুলিশের অভিযান শুরু। দ্রুত বন্ধ না হলে যানজট ও দুর্ঘটনা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।